যদি এমন হইতো যে ইনক্লুসিভ নির্বাচন হবে না, অর্থাৎ আওয়ামী লীগ বাদ, তাহলে আমি ধরে নিতাম যে বিকল্প হিসেবে আপনাকে নিবে। কিন্তু আওয়ামী লীগ যদি নির্বাচন করে, তাহলে সেই প্রশাসন, যেই প্রশাসনকে আপনারা চরম ভাবে বলছেন স্বৈরাচারের দোসর, এবং ইট ইজ এ ফ্যাক্ট যে গত 16 বছর, আমি আবারও বলছি, আওয়ামী লীগ এবং প্রশাসন মিলে ছিল বাংলাদেশের ইসরায়েল, এবং আমরা সাধারণ জনগণ ছিলাম ফিলিস্তিন, এবং সেই ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। সেই প্রশাসনের অধীনে আপনাদের আস্থাটা এত কেন যে ইনক্লুসিভ নির্বাচন হওয়া সত্ত্বেও আপনারা বারবার নির্বাচন চাচ্ছেন? তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো যে পতিত সরকার আর যারা নির্বাচনের দিকে জোরালো ভাবে আসতেছেন, তারা কি নিজেদের মধ্যে পার্থক্য দেখেন না? নাকি প্রশাসন ভাবতেছে ওই দুইটা, পতিত সরকার এবং বর্তমান যারা নির্বাচন চাচ্ছেন, তাদের মধ্যে আমরা কোনো পার্থক্য খুঁজে পাই না? এই প্রশ্নটা আমরা অকৃতজ্ঞ একটা দেশ বা জাতি বলতে পারি, বললে হয়তো মানুষ আমাদের খেপবে। আমরা কিন্তু ইউনূস সাহেবের মাথায় তুলে বসাইছিলাম সবাই মিলে, এবং এক্সেপ্ট আওয়ামী লীগ মাথায় তুলে আইনে কিন্তু এখন ইউনূস সাহেবকে অথর্ব পর্যন্ত শব্দ প্রয়োগ করছে। যারা অথর্ব বলে তাকে বলছে, তারা কেউ ইউনূস সাহেবের গেটের থেকে 1/2 কিলোমিটার দূরে দাঁড়ায় থাকতে হবে এখনো। আমি কাউকে ছোট করছি না, তবে যারা তাকে বলতেছে অথর্ব, তার নিঃসন্দেহে ছোট। আপনি যদি অন্যকে বড় না করেন, আপনি বড় হবেন না। ইউনূস সাহেব, বললামই তো, আমার ইউনূস সাহেব দেবতা না, তার ভুল ত্রুটি হবে, কিন্তু ইউনূস সাহেব অথর্ব বলে দিচ্ছেন, অথচ দেশ জনতা তাকে বসাইছে। বড় বড় দায়িত্বশীল ক্ষমতাধর যারা পলকে রাজনীতি চেঞ্জ করে দিতে পারে, তারাও বলছে আমরা বাধ্য হয়ে ইউনূস সাহেবকে মেনে নিছি। এটা তামাশা না, সেই অর্থে আমি বলতেছি। সুতরাং আমি তাকে ছোট করতে চাইলেই যে ছোট হবে তা নয়। কিন্তু আমি পাশাপাশি আরেকটা ব্যাপার আমি দেখছি, সম্প্রতি আমি হয়তো বললে অনেকেই ভাবে, আমরা ইদানিং মানে কয়েকদিন আগে দেখলাম একটা বিরাট শোডাউন হয়েছে। শোডাউনটা কি? শোডাউনটা হলো যে ফিলিস্তিনের পক্ষে বিরাট জনসংযোগ বা সমাবেশ আমরা দেখছি। এখন আমি ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে বলেন, আমি আপনার টক শোতে বোধহয় চ্যানেল আরেকবার বলছিলাম যে যারা 16 বছরের নির্যাতনে আয়না ঘর, নির্যাতন, জুলুম, বিনা বিচারে হত্যার প্রতিবাদ করতে পারে না, সেই লোকগুলা জড়ো হয়েছে ফিলিস্তিনের পক্ষে। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে এইটা মনে হয়েছে যে তারা ইনফ্যাক্ট ফিলিস্তিনের পক্ষে দেখানো নয়, বরং কাউকে ক্যাশ করার সুযোগ দিছে যে বাংলাদেশে ইসলামিক ফোর্সের জাগরণ, যে দেখেন যে বাংলাদেশে ইসলামীরা একত্রিত হইলে কি পরিমাণ শক্তি হয়, এটাকে নেগেটিভ ফর্মে কেউ কেউ ক্যাশ করতেছে বহির্বিশ্বের কাছে, বিশেষ করে পশ্চিমা ব্লকের কাছে। সেক্ষেত্রে সেই কারণে অনেক কিছু হতে পারে। কিন্তু আমি আজকে যেটা বলতেছি যে আমরা নির্বাচন করব, যেই নির্বাচন এড়ায় গেলাম 2024-এ মানে একান্ত ভাবে এইটা বইলা যে আমি তুমি দামি, এই নির্বাচন হচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড নাই, সেই প্রশাসনে এক চুল বদল হয়নি, তাহলে নির্বাচনের ব্যাপারে আস্থাশীল কেন হচ্ছি? নাম্বার ওয়ান, যে ওখানে গেলে কোনো ঘাটতি হবে না, এই গ্যারান্টিটা কোথায় পাইলো সেম প্রশাসন নিয়ে? 2 নম্বর, যারা খুব জোরালো ভাবে নির্বাচন চাচ্ছেন, আমি আবারও বলছি অপরাধ নয় নির্বাচন চাওয়াটা, আমিও গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচনের পক্ষপাত মানে পক্ষে। সেক্ষেত্রে কেন নির্বাচনটা ডিসেম্বর মতো ওয়েট করতেছি? আমি বারবার বলি আগায় আনতে পারতেছি না কেন? আর 2 নম্বর হচ্ছে যে ত্রুটিটা কি? কেন আমরা ইউনূস সাহেবের কিন্তু কোনো ডিমেরিট, এই সরকারের কোনো ডিমেরিটস নিয়ে কেউ আলাপ করতেছে না, তাদের ব্যর্থতা নিয়ে কেউ আলাপ করতে পারতেছে না। এখন পর্যন্ত কেউ তাদেরকে বলতে পারছে, শুধু একটা কথাই বলে, নির্বাচিত সরকারের কাছে গেলে দেশ ঠিক হয়ে যাবে। ব্যাঠিক কোথায় কোথায় তাদেরকে বলতে হবে জনমত তৈরি করতে হলে। তবে যে পরিস্থিতি সামনে আসতেছে আমি ঠিক জানি না, যেহেতু এনসিপির লোক বলতেছে সামনে তারা নির্বাচনটাকে মানবে না যদি এই বিচার টিচার এগুলা সব না হয়, প্লাস বলতেছে যে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে। তো দিকে ঝুঁকে গেছে সেটা আমি খুব গুরুত্ব দিই, তারা না দেয় অনিবন্ধিত দল হিসাবে, কিন্তু প্র্যাকটিক্যালি যখন নির্বাচনে যেতে চাচ্ছে ওই প্রশাসনের অধীনে, তাহলে তার কথাটাকে কিছু গুরুত্ব দেয়া যায়। তা না হলে তো বলতে পারতো যে অতীত যাই নাই, সেম প্রশাসনই আছে, কিন্তু আজকে নির্বাচনের জন্য আমরা মরিয়া। তাহলে হাউ দে আর এনশিওর যে এই প্রশাসন তাদের কাছে কোনো অসুবিধার কারণ হবে না? 2, ইউনূস সরকার উনি কখনো কখনো ছিলেন বিপ্লবী সরকার, ঠিক তারা এখন সুর পাল্টায় বলতেছে একে বিপ্লবী সরকার বললে কথাটা ঠিক হবে না। মানে এই যে সকাল বিকাল ফ্ল্যাকচুয়েট করেন আপনারা, তাতে মানুষ কি আপনাদের উপর আস্থা নিবে?
নির্বাচন হোক সেটা ভিন্ন কথা। এখন এই আস্থায় যাওয়াটা তো কঠিন। কেউ কখনো বলছেন সংস্কার আমরা ক্ষমতা আসলে রাখবো না, আবার বলছেন আমরা তো সংস্কার চাই না, সেটা বলি না। মানে এই যে এত ইনকনসিস্টেন্সি, আপনাদের সামঞ্জস্যহীনতার কারণে মানুষের আস্থায় যাওয়াটা কঠিন। এর মানেই না এনসিপি, অনেকে বলেন, একজন টক শো করতেছে, সে বলতেছে যে এনসিপি এই এখনই দল করে এখনই ক্ষমতায় যাবে, এরকম একটা ব্যাপার, এটা টিজিং করা বলে। কেন এনসিপি ক্ষমতায় যেতে পারবে না? আপাত দৃষ্টিতে কোনো লক্ষণ নাই, একদম কনফার্ম। কারণ আজকে বিএনপি যে অবস্থাটা আছে, নির্বাচন করলেই সে আসবে, কিন্তু হবে না কোনো কিছুর তো গ্যারান্টি নাই। শেখ হাসিনা 5 তারিখ যাবে তারা জানতেন? আমি ঠিক মিলাইতেই পারি না যে যারা শেখ হাসিনার বিরুদ্ধে ছিলেন তারা শেখ হাসিনার পক্ষে এখন কথা বলতেছেন। আমি বলা অপরাধ, মানে আপনার চেঞ্জ কেন? 2 নম্বর হচ্ছে, কোন কোন ইউটিউবে কেউ বলছেন যে 3 কোটি আওয়ামী লীগের সমর্থক আছে, এবং 3 কোটি আওয়ামী লীগ সমর্থকই আপনি দেশ থেকে বের করে দিবেন? পারবেন না। আমিও একমত। যদি তাই হয় তাহলে 3 কোটি সমর্থক থাকার পর তাদের যদি প্রশাসনের অধীনে, তাদের রাষ্ট্রপতির অধীনে এবং দায়িত্বশীল বড় বড় ক্ষমতাধর ব্যক্তিদের অধীনে যদি ইনক্লুসিভ নির্বাচন হয়, তাহলে তারপরেও তাহলে আজকে যারা বড় দল হিসেবে আছে এই মুহূর্তে, তাদের নিশ্চয়তা কি যে তারা ক্ষমতায় যাবেন এই প্রশাসনের অধীনে? তাহলে কি তারা মনে করেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, কিন্তু এখন যারা যেতে চান এই মুহূর্তে তাদের ভিতরে কোনো পার্থক্য নাই? কিংবা প্রশাসন তাদেরকে একই চোখে দেখবে? অথবা যদি আমি উল্টা দিকে যাই, যে আপনি বিষয়টা যদি ভাবেন ভালো করে, যে 3 কোটি যদি ভোটার আওয়ামী লীগের থেকে থাকে দেশের ভিতরে, যদি ব্যক্তিগতভাবে আমার ওপিনিয়ন ডিফারেন্ট, যারা টক শোতে বলছেন, আমি নাম বলছি না, তারা আশা করি বুঝবেন, তাহলে এদের অধীনে যদি নির্বাচন হয়, এখন ফর দ্য টাইম বিং যদি অন্য তৃতীয় শক্তি মানে তৃতীয় দল কেউ ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পর একটা জিনিস আমি বলতে পারি যে নির্বাচন করলে আজকে যারা নির্বাচন চায় তাদের ক্ষমতায় যাওয়া মোটামুটি নিশ্চিত। তবে পতিত সরকারের বিচার করাটা হবে অনিশ্চিত, কোনো সন্দেহ নাই। এবং এই বিচারটা করতে পারবে না, বিচারটা অনিশ্চিত হবে, এ ব্যাপারে নিশ্চিত হয়েই হয়তো প্রশাসন যারা নির্বাচন চায় তাদেরকে সহায়তা করবে, এটা আমার ধারণা বলছি। বাট ইনফ্যাক্ট ওই প্রশাসন আপনাকে একসেপ্ট করবে না। আবার নির্বাচনের পর আপনাকে ক্ষমতায় নিয়ে আশা করি আপনি যথেষ্ট বেকায়দায় পড়বেন এই প্রশাসন দিয়া এবং ওই যে পতিত সরকার তাদের লোক দিয়া। এখন চিন্তা করতে হবে আপনাদের। সুতরাং সেক্ষেত্রে আপনার বিচারটা করা খুব জরুরি। আর সংস্কার বলতে যেটা বুঝায় সেটা ভিন্ন কথা। আরেকটা সংস্কারের জটিলতা আছে। আপনি দেখেন আমাদের তত্ত্বাবধায়ক সরকার কিন্তু ফেরত আসছে, আপনি জানেন, তাকে জানেন তো, মনে আছে আপনার? তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসছে সংবিধানে। তত্ত্বাবধায়ক যদি সংবিধানে ফেরত আসে, আপনি নির্বাচন করবেন কিসের অধীনে, কার মাধ্যমে? সংবিধান মোতাবেক যদি করেন তাহলে তত্ত্বাবধায়ক সরকার তো আছে, তাহলে নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার হতে হবে। আর একে যদি আপনি অনির্বাচিত সরকার বলেন, এর মেয়াদ কোথায়? অন্তর্বর্তীকালীন সরকার বলতে কম ইয়েতে কিছু নাই সংবিধানে, তাহলে এর মেয়াদ কি? আবার যদি বলেন তত্ত্বাবধায়ক সরকার আসবে, তাহলে আসবে কোথায়? তত্ত্বাবধায়ক সরকার আসার শর্তই হইল নির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে হবে। একে বলতেছেন অনির্বাচিত, অথচ উনি সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট নিয়ে আসছেন। সুপ্রিম কোর্টে পাঠাইছিলেন কে? আওয়ামী লীগের দোসর রাষ্ট্রপতি। মানে আমি ঠিক বুঝি না দেশটা যাচ্ছে কোথায়। আমি নিশ্চিত করে বলতে পারি এই দেশের পক্ষে বা বিপক্ষে দেশি বিদেশি শক্তি সবই আমার কাছে মনে হয় একটা এমন একটা জায়গা আছে, কি গয়র অবস্থা আছে, কেউ নিশ্চিত না কোথায় গিয়ে দাঁড়াবে। কিন্তু আমরা যারা এক্সওয়াইজেড এর কথায় নড়তেছি, ভিকটিম কিন্তু আমার দেশের লোক হবে, সেটা পক্ষে বিপক্ষে। মোস্তফা ফিরোজের পক্ষে কাজ করতে গিয়ে আমি বিপদে পড়লে মোস্তফা ফিরোজের কিছু আসে যায় না। আর একজন যদি আমার পক্ষে কাজ করতে গিয়ে আরেক জায়গায় বিপদে পড়ে, কিচ্ছু আসে যায় না। কিন্তু আমরা লড়ছি কিসের পিছে? ইনফ্যাক্ট আমাদের ইউনাইটেড হওয়া উচিত দেশ জাতিকে রক্ষা করার জন্য। আমি খুব নিশ্চিত করে বলতেছি যে কেউ দেশ জাতির নিয়ে চিন্তা করে না। এবং আমার কাছে মনে হয় যে ডেড বডি গুলা হইলো জুলাইতে, এগুলা বিফলে যাওয়ার রাস্তা আমরা চলে গেছি, এবং একটা পর্যায়ে মনে হবে জীবন গুলা দিলাম কেন, সেই জায়গাটা আমরা যাচ্ছি। আপনি মানে রাজনৈতিক মিটিং গুলার থিওরিটি হলেই যে আপনি সন্তুষ্ট হবেন না। সন্তুষ্ট তো হয়েই গেল। আপনি যদি মিটিং করতে গিয়ে আইসা বলেন আমি সন্তুষ্ট হয়েছি, তাহলে তো হয়েই গেল, তাহলে তো আর কোনো আলাপ চলে না। এই কারণে আপনি কখনোই সন্তুষ্ট হবেন না, এটাই স্বাভাবিক। এখন
আসেন, তারা সন্তুষ্ট হন নাই কেন? ওনারা ডিসেম্বরে নির্বাচন চাইছেন, কোনোভাবে যাতে এখান থেকে সরে না যায়। পাশাপাশি আমরা গত 6-7 মাস যাবত যেটা শুনে আসতেছি যে বিএনপির সাথে জামাতের তেমন কোন আন্ডারস্ট্যান্ডিং নাই এবং একে অপরকে গুরুত্ব দিচ্ছেন বলে মনে হচ্ছিল না। কিন্তু সম্প্রতি জামাতের আমির ইউরোপ সফরে গেলেন, অন ওয়ে ব্যাক টু ঢাকা উনি আমাদের বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া সাহেবের সাথে দেখা করে আসলেন। আচ্ছা, দেখা করে আসলেন, আসার পরে এদিকে বুধবার যখন দেখা করলো আমাদের বিএনপি মানে প্রধান উপদেষ্টার সাথে, বের হয়ে বললেন যে না, আমরা ডিসেম্বরে নির্বাচন চাই। জামাত এটাকে আবার একটু ঘুরিয়ে ফিরিয়ে বললো যে আমরা রমজানের আগে চাই। এটা আলটিমেটলি রমজানের আগে মানে ফেব্রুয়ারির 19 তারিখে, নেক্সট ফেব্রুয়ারি 19 তারিখে রমজান শুরু হবে, তাতে ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে হয়তো নির্বাচন চেয়েছে তারা। তার মানে হচ্ছে এই যে আপনি হার্ডলি এক মাস 10 দিনের পার্থক্য, 1 মাস 10-15 দিনের পার্থক্য, যেটা কোনো ধর্তব্য বিষয় না। অর্থাৎ জামাত ইসলাম ও বিএনপির সাথে ঐক্যমত্য হয়ে এখন নির্বাচন চাচ্ছে, আমি যদি সহজে বলি। এখন জামাত কিন্তু এর কয়দিন আগেই বলছিল যে সংস্কার বিচারের জন্য প্রয়োজনীয় সময় দিতে চায় সরকারকে। পাশাপাশি যদি আরেকটা দিকে আসেন, জামাতের কিন্তু আজকে পর্যন্ত নিবন্ধন নাই, তার মার্কা নাই, এবং তাদের যে একজন নেতা আজহার সাহেব উনি এখনো বন্দী আছেন, এবং এই তিনটা বিষয় কিন্তু অ্যাপেলের ডিভিশনে বিচারাধীন। তো ঠিক এই মুহূর্তে নির্বাচনের চাপ, সেটা সরকারের উপরে চাপ দিচ্ছেন কিনা আমি ঠিক জানি না, কিন্তু এগুলা ম্যাটার করে। এই জন্য ম্যাটার করে যেহেতু আজকে পর্যন্ত জামাতের নিবন্ধন নাই, উনি নির্বাচন করবেন কেমনে? সুতরাং তার এগুলা রিলিজ করাও দরকার। কারণ রাজনীতিতে কি হয় জানেন, মানে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, এরকম কখনো কখনো চাচার কবর কই, চাচি কান্দে কই, এরকম বিষয় আসে। আবার পাশাপাশি দেখেন পরক্ষণে আজকের বোধহয় স্টেটমেন্ট এটা, সেখানে বলছে যে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে 3টা শর্ত পূরণ করে কথা জানিয়েছে জামাত। সেখানে কি কি? সংস্কার, ফ্যাসিস্টদের বিচার ও সঠিক নির্বাচন পদ্ধতি। তাহলে ফ্যাসিস্টের বিচারও চাচ্ছেন, সংস্কারও চাচ্ছেন, এবং এই সংস্কারের জন্য কম হইলে ডিসেম্বর, বেশি হইলে জুন। সুতরাং আবার কিন্তু সেই জুন পর্যন্তই চলে যাচ্ছে। এখন তাহলে এই আলোচনাগুলার মানেটা কি? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা যেটা দেখে আসতেছি ইদানিং কিন্তু আমি দেখতেছি ছাত্ররা একটু পিছিয়ে পড়ছে কোনো কারণে। মানে ছাত্রদের অনেকগুলা ব্যর্থতা আমি বলবো না, ঠিক আমার কাছে মনে হয় ওনাদের মিডিয়া কাভারেজ পাওয়া যাচ্ছে না, যেখানে যায় সেখানে মার খাচ্ছে, এরকম ব্যাপার আছে। আর ইনফ্যাক্ট এখন পর্যন্ত তাদের দলটা কিন্তু রেজিস্টার্ড না। পাশাপাশি যদি আপনি বলেন ছাত্রদের ম্যানিফেস্টোটা কি, সেটাও কিন্তু আমরা পাই নাই। অন্যদিকে যদি আপনি আসেন বিএনপি নির্বাচন চায়, তো বিএনপি নির্বাচন চাইতে হইলে অপরাধ নয়, যেহেতু তারা গণতন্ত্রমুখী দল, তারা ক্ষমতায় থাকছেন, পরীক্ষিত দল। কিন্তু প্রশ্ন হচ্ছেই, আমার কাছে মনে হয় আজকে ইউনূস সাহেবের কিন্তু একটা গ্রহণযোগ্যতা আছে, যেহেতু বাজারে একটা কথা আছে 5 বছর থাকেন আপনি, এবং এই 5 বছর থাকেন যারা বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি তারা বিএনপির কোন লোক না। তবে আমি আমার অনেক টকশোর কমেন্টে পাই যে স্যার আমি অমুক দল করি কিন্তু ইউনূস সরকার থাকুক, এই কমেন্ট আসে। আমি নিশ্চিত করে বলতে পারি যে ফিরোজ ভাই আপনিও জানেন যে এরকম কমেন্ট আসে। আমি অমুক দল করি, মানে বারবার বলার মানে হচ্ছে ভিন্ন ভিন্ন দল, সবাই বলে আমি অমুক দল করি কিন্তু উনি কিছুদিন থাকুক। তো এটা হলো যে অ্যাকচুয়ালি যারা দেশটাকে ফিল করে। আর একটা হলো যে আপনি আপনার নিজেকে ফিল করা। কারণ কে না চায় যে গাড়ি চলবে, সামনে ফ্ল্যাগ থাকবে, আমি দেশের জন্য কিছুই করতে না পারি, ব্যক্তির জন্য তো পারি, পাওয়ারও থাকে, গাড়ি আগে প্রোটোকল থাকে, পুতপুত করে, ভাল লাগে, এটা কোনো অপরাধ না। এখন আসেন আপনি যে নির্বাচনটা চাচ্ছেন ডিসেম্বর, আমি বারবার বলি ডিসেম্বর পর্যন্ত যারা ধৈর্য ধরেন তারা 2টো কারণে ধৈর্য ধরতে পারেন। এক হইল ইউনূস সাহেবের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা কেউ পাচ্ছেন না, অথবা ইউনূস সাহেবের বিরুদ্ধে কোনো ত্রুটি বলতে পারতেছেন না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি একটা রাজনৈতিক দল করতাম, তাহলে সকাল বিকাল বেট করতাম ইউনূস সরকারের ব্যর্থতা কোথায়, উনি কোথায় কোথায় ব্যর্থ হয়েছেন, হাসিনা সরকার থেকে এই সরকারের কাছে আসার পর কোথায় কোথায় ডেটোরিয়েট করছেন।
এটা কিন্তু কেউ বলতে পারে না। ঘুরে ফিরে একটা কথাই বলে, গণতান্ত্রিক দেশে নির্বাচনের মাধ্যমে নির্বাচনী সরকারের ক্ষমতা হস্তান্তর করলে সবকিছু ঠিক হয়ে যাবে। এই কথাটাকে আমি ব্যক্তিগতভাবে একসেপ্ট করি না, এই কারণে